বিশ্ববিদ্যালয় একটা দেশের অনেক বড় একটা বডি, একটা বিশাল বড় প্রতিষ্ঠান। তার মধ্যে বিভিন্ন রকম ম্যানেজমেন্টের ত্রুটি, বিভিন্ন রকম শিক্ষায়তনিক ত্রুটি থাকবে, এই থাকাটা খুবই স্বাভাবিক। আর এই ত্রুটিগুলো আমরা যেরকম এক্সপেক্ট করি একটা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে, সেটা কেমন হওয়া উচিত? সেটা হচ্ছে এই যে আমি এখানে উচ্চতর শিক্ষা নিতে এসেছি, এই ত্রুটিগুলো হতে পারে সেই শিক্ষার উপকরণ সংশ্লিষ্ট ত্রুটি। অর্থাৎ আমার এখানে পর্যাপ্ত গবেষণার সুযোগ নেই, আমার এখানে পর্যাপ্ত গবেষণার সুযোগ নেই, আমার এখানে পর্যাপ্ত গবেষণার সুযোগ নেই, আমার এখানে পর্যাপ্ত শিক্ষক নেই, পর্যাপ্ত স্টাডি ম্যাটেরিয়াল এখানে প্রোভাইড করা হচ্ছে না, এখানে লাইব্রেরির অবস্থা ভালো নয়। এই ধরনের ব্যাপারগুলো আমরা বারবার সামনে নিয়ে আসতে পারি, কিন্তু দুর্ভাগ্য তখনই বলতে হয় এবং লজ্জাজনক অবস্থা আমাদের তখনই পড়তে হয় যখন বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় এবং অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয়। এইখানে কয়দিন পর পর শিক্ষার্থীরা আপনার হচ্ছে দাঁড়ায় মাঠে, কি জন্য? কারণ তার হলে আবাসন সংকট। কি জন্য দাঁড়ায়? কারণ একটা ডিপার্টমেন্টের আপনার কক্ষের সংকট। এখানে কি হয়, একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের ঝগড়া বেঁধে যায়, কারণ এখানে কক্ষের সংকট রয়েছে। আমাদের এখানে খুবই লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয় কখন, যখন আমরা দেখি যে এই একই লিফট কয়দিন আগে যখন ছিঁড়ে পড়ে গেল 2 তলা থেকে, বেশ কয়েকজন হতাহত হলেন। তার পরবর্তী সময়ে, তার 1 বছরও হয়নি, 6 মাসও হয়নি, তার পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে আমরা দেখলাম গতকালকে এই একই লিফট আপনার মার্চ ফ্লোরে বন্ধ হয়ে গেল। এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী সাফোকেশনের শিকার হয়ে অজ্ঞান হয়ে গেলেন। বন্ধুগণ, এই যে লিফটের কথা বলছি, মোটামুটি বলতে গেলে এটা কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহত্তম একটা অবকাঠামো এবং বিশ্ববিদ্যালয়ের বলতে গেলে সব থেকে বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন। কিন্তু আপনারা দেখবেন এখানে পর্যাপ্ত নারীদের জন্য ওয়াশরুম নেই, এখানে ছেলেদের জন্য কোনো কমন রুমের সুব্যবস্থা নেই। এবং একই সাথে এখানে এই যে এতগুলো বিল্ডিং, এক পাশে আছে আপনার বিজনেস ফ্যাকাল্টি, এখানে আছে আপনার সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে আছে আপনার কলা ভবন, কিন্তু এখানে যে এতগুলো শিক্ষার্থীর জন্য কোনো সুষ্ঠু এবং মানসম্পন্ন খাবারের ব্যবস্থা কিন্তু নেই। বন্ধুগণ, এই যে এতগুলো সমস্যা, এই সমস্যাগুলোর সংকট এবং সংকট থেকে উত্তরণের উপায় কোথায়? উত্তরণের উপায় 2টা হতে পারে। একটা উপায় হতে পারে যে প্রশাসনিক সৎ ব্যবস্থা নেওয়া, প্রশাসনের নিজের কনসার্ন হওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই লম্বা সময় ধরে প্রশাসন এখানে কোনো কনসার্ন ভূমিকা পালন করছে না। যদি করতো তাহলে একটা লিফট ছিঁড়ে দেওয়া, একটা বিশ্ববিদ্যালয়ে একটা লিফট ছিঁড়ে দেওয়া, আবার সে এমন একটা লিফট, যে লিফটে প্রতিবারে 15 থেকে 20 জন শিক্ষার্থী এখানে ওইটা ব্যবহার করে। তারপরই এই বিষয়ে একটা সিনসিয়ার ভূমিকা আমরা আশা করেছিলাম, কিন্তু আমরা এই ধরনের কোনো পদক্ষেপ প্রশাসনের কাছ থেকে দেখতে পেলাম না। সুতরাং এই যে আমরা প্রশাসনিক দায়বদ্ধতা, এই জিনিসটা আমরা পাচ্ছি না, তাহলে আমাদের দ্বিতীয় উপায়টা কি? দ্বিতীয় উপায় হচ্ছে, আমরা যারা শিক্ষার্থীরা আছি এখানে, আমরা যারা এখানে পড়াশোনা করি, আমরা যারা প্রতিদিন কলাভবনের এই ঝুঁকিপূর্ণ লিফটটাই ব্যবহার করি, আমাদের যাদের প্রত্যেকটা ক্লাসের জন্য একবার 4 তলায় উঠতে হয়, একবার 2 তলায় নামতে হয়, আমাদের যাদের এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের বন্ধুত্ব নষ্ট হয় প্রতিদিন। কেন? কারণ তাদের সাথে আমাদের ক্লাসরুম নিয়ে মারামারি করতে হয়, তাদের সাথে আমাদের ক্লাসরুম নিয়ে ঝগড়া করতে হয়। আমাদের এখানে সচেতন হওয়া প্রয়োজন, আমাদের এখানে প্রশাসনকে দায়বদ্ধ করা প্রয়োজন, প্রশাসনকে এখানে জবরদস্তিমূলক ভাবে তাদেরকে এই কাজটা করিয়ে নেওয়া প্রয়োজন। এখন আমি এখানে কিছু একটা আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা বলি। আমি যখন প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখনকার সময় আপনারা জানেন 2021-22 সাল, তখন এখানে ছাত্রলীগের একটা ব্যাপক আধিপত্য চলে। বিশ্ববিদ্যালয়ের আগা থেকে গোড়া, কর্মকর্তা থেকে কর্মচারী, শিক্ষক থেকে আপনার লেকচারার, প্রভোস্ট, সবাই এই যে আওয়ামী লীগ নামক যে প্যারাসাইট, এই প্যারাসাইটে আক্রান্ত। তখন আমরা এইখানে আপনার ন্যায্য মূল্যে খাবার এবং মানসম্মত খাবারের জন্য এই অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়েছিলাম। তার পরবর্তীতে একটা দীর্ঘ সময়, 3টা বছর কেটে গেছে, তার পরবর্তীতে একটা রেজিম কেটে গেছে, একটা সরকারের পতন হয়েছে, একটা ক্ষমতার পালাবদল হয়েছে, আপনার পলিটিক্যাল যে কালচারের পরিবর্তন ঘটতে শুরু করেছে। কিন্তু পরিবর্তন ঘটছে না এই যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কালচারের কোনো পরিবর্তন। এখনো পর্যন্ত হলের মধ্যে খাবারের মানের কোনো পরিবর্তন হয়নি, খাবারের দামের কোনো পরিবর্তন হয়নি। এখনো পর্যন্ত কলা ভবনের আপনার শিক্ষার্থীদের যে অবকাঠামোগত সমস্যা, সেই সমস্যাগুলোর পরিবর্তন হয়নি। এবং এই সমস্যাগুলো মাথায় নিয়ে আপনারা কিভাবে আশা করেন যে আপনাদের বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ভালো একটা পজিশন ধরে রাখবে? আপনারা কিভাবে এই বিশ্ববিদ্যালয়ের কাছে আশা করেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষায় ভালোভাবে এগিয়ে যেতে পারবে? বন্ধুগণ,
আমরা কিছুদিন আগে এই বিশ্ববিদ্যালয়কে 2টা প্রস্তাবনা দিয়েছি। বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ভিসি বরাবর 2টা প্রস্তাবনা উপস্থাপন করে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামোগত এবং প্রশাসনিক সংস্কার সেই বিষয়ে, এবং আরেকটি হচ্ছে আপনার ডাকসুর যে গঠনতান্ত্রিক সংস্কার সেই বিষয়ে। আমরা যে অবকাঠামোগত সংস্কারের প্রস্তাবনা এনেছি এবং অন্যান্য বন্ধু প্রতিম সংগঠন আপনার দেখা গেছে যে ডাকসুর গঠনতন্ত্র সংক্রান্ত যে সকল প্রস্তাবনা এনেছেন সেখানে নারী অধিকার বিষয়ক, সেখানে সংখ্যালঘু অধিকার বিষয়ক, সেখানে নারীদের যে যৌন নিপীড়ন বিরোধী সেল সেটাকে কার্যকরভাবে পরিচালনা বিষয়ক বিভিন্ন রকম দাবি, বিভিন্ন রকম সাজেশন তারা প্রশাসনের সামনে পেশ করেছে। কিন্তু আমরা দেখছি যে প্রশাসন এইখানে এই জিনিসটাকে প্রায় না দেখার মতো করে রেখে দিয়েছেন, এবং সত্যি কথা বলতে এইখানে অ্যাকচুয়ালি প্রশাসন 0 স্টেপ অবস্থান নিয়ে বসে আছে। এখন যেহেতু আমরা এক একটা ছাত্র সংগঠন এখানে এরকম প্রস্তাবনা শুধুমাত্র প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারি, প্রশাসনকে বলতে পারি যে আপনারা এই কাজটা করেন, কিন্তু আমরা এই জিনিসটা বলার মতো প্রশাসনিক অধিকার বা হচ্ছে আপনার গঠনতান্ত্রিক অধিকার একটা ছাত্র সংগঠন এখনো অর্জন করেনি এই বিশ্ববিদ্যালয়ে যে সে প্রশাসনকে কোনোভাবে নৈতিকভাবে বাধ্য করতে পারে এই কাজটা করার জন্য। এখন নৈতিকভাবে প্রশাসনকে কিভাবে কে বাধ্য করতে পারে? নৈতিকভাবে প্রশাসনকে বাধ্য করতে পারে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। সুতরাং এই জন্য আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত দ্রুত সম্ভব ডাকসুর যে গঠনতান্ত্রিক সংশোধন, এই সংশোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে সিন্ডিকেট সভায় ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বডিতে যাতে ছাত্রদের অংশগ্রহণ থাকে এবং ছাত্ররা যাতে বিশ্ববিদ্যালয়ের যে কোনো রকম সংস্কার সংক্রান্ত প্ল্যানে, বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের পলিসি মেকিং এ অংশগ্রহণ করতে পারে, এইভাবে আপনার ডাকসুর যে গঠনতান্ত্রিক সংশোধন সেই সংশোধনটা করা হোক। এবং এই এই সংশোধনের মাধ্যমে যে ছাত্র সংসদ আসবে সেই ছাত্র সংসদের হাত দিয়ে এবং সেই ছাত্র সংসদের গুড কনসার্নের উপর ভিত্তি করে যাতে এই যে কলা ভবনের সমস্যা, এই যে আপনার নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের সমস্যা, এই যে আপনার যৌন নিপীড়ন বিরোধী সেল এখানে নাই, কয়দিন পর পর এখানে বিভিন্ন রকম নারী নিপীড়ন, বিভিন্ন রকম ইফটিজিং এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এই সমস্যাগুলোর প্রতিকার করা হোক। আমরা চাই এই যে আমাদের প্রশাসনিক বডিতে যারা আছেন তারা তো একটা অভ্যুত্থানের বুকের উপর পাড়া দিয়ে বসে আছেন। আমাদের ভিসি নিয়াজ স্যার, আমাদের ডক্টর সাইফুল স্যার, এরা হচ্ছে একটা অভ্যুত্থানের উপর পাড়া দিয়ে বসে আছেন এবং তাদের উপরে একটা ব্যাপক স্টুডেন্টদের কি বলে আশা এবং ভরসার জায়গা তারা রেখেছেন। সুতরাং আপনাদের যদি নিজেদের গুড কনসার্ন নাও থাকে আমার প্রিয় শিক্ষক মন্ডলী, আমি আশা করব এই যে একটা বৃহত্তম স্টুডেন্টদের বিল্ডিং কলা ভবন, এই কলা ভবনের যে শিক্ষার্থীরা আপনাদের কাছে যে দাবি দাওয়াগুলো নিয়ে আসছে আপনারা সেদিকে একটু নজর দেন। ডাকসু হতে এখনো অনেক দেরি, ছাত্র সংসদ হতে এখনো অনেক দেরি, কিন্তু আমরা আরেকটা লিফট দুর্ঘটনা চাই না, আমরা আরেকটা নারীর নিপীড়ন ঘটতে দেখতে চাই না, আমরা এইখানে আরেকদিন এসে অপরাজয় বাংলার সামনে দাঁড়াতে চাই না যে কেন আমাদের কক্ষের সংকট রয়েছে, আমরা আরেকদিন এখানে এসে দাঁড়াতে চাই না যে কেন আমাদের সোশ্যাল সায়েন্স, আমাদের এফবিএস এবং আমাদের কলা ভবন থাকা সত্ত্বেও এখানে আমাদের কেন খাবারের দোকানের অভাব, এখানে কেন একটা ক্যান্টিন ভালোভাবে চলতে পারছে না। সুতরাং এই বিষয়গুলো নজর দেওয়া প্রয়োজন এবং এই নজরদারিটা করতে হবে ছাত্র সংসদের মাধ্যমে, এবং সুষ্ঠু সুন্দর একটা ক্যাম্পাস গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক একটা প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার দাবিটা নিয়ে আমরা বিপ্লবী ছাত্রমৈত্রী কলা অনুষদ শাখা, এখানে কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা, এখানে আমাদের বিক্ষোভ সমাবেশ শেষ করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।